প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় ক্লাস 9-এর বাংলার দ্বিতীয় অধ্যায় কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাটক। এই নাটকটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। এটি বাংলায় তর্জমা করেছে সত্যনারায়ণ চক্রবর্তী। মহর্ষি কর্ণে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। কার বনে কাকে বিয়ে করেছিল এই লাইনটা দাগাবে, এখান থেকে প্রশ্ন থাকে। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা, তখন তবনে এলেন ঋষি দুর্বাসা। এই লাইনটাও দাগাবে, কে এসেছিল, কোন ঋষি। শকুন্তলা তা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। কে কাকে অভিশাপ দিয়েছিল এবং কি অভিশাপ দিয়েছিল, এটা তোমরা পেন দিয়ে দাগিয়ে নেবে। এই লাইন থেকে প্রশ্ন থাকে কিন্তু পরীক্ষাতে। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বলেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে শাপের প্রভাব দূর হবে। শকুন্তলার কোন সখী প্রথমে ঋষি দুর্বাসার কাছে আবেদন করেছিল সেটা নিচেও দাগ দেবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিল, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। তাহলে ভবিষ্যতের স্মারক চিহ্ন কি হবে, এটা তোমরা মার্ক করবে। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে পথে সতীতে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটিটি। তাহলে কোথায় কিভাবে আংটিটি পড়ে গেছিল এটা মার্ক করবে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলা কেন রাজসভায় অপমানিত হয়েছিল, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে বা বড় প্রশ্ন আসতে পারে। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। দুই রক্ষী, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি, অর্থাৎ চুরি। প্রথম রক্ষী, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছে? এই লাইনটা কে বলেছিল কিন্তু পরীক্ষাতে আসে, এটা মার্ক করবে। পুরুষ, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, চক্রাবতারে আমি থাকি। তাহলে জেলে কোথায় থাকে, জেলের বসবাস কোথায়? চক্রাবতারে। দ্বিতীয় রক্ষী, ব্যাটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? শ্যালক, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালায়। শ্যালক, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। এই লাইনটা ধরে কিন্তু বড় প্রশ্ন থাকে। পুরুষ, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয়, অর্থাৎ ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞে পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। এই লাইনটাও দাগাবে। শ্যালক, তারপর পুরুষ, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। শ্যালক, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে। এই কথাটি কে বলেছিল কিন্তু পরীক্ষাতে আসে, মার্ক করবে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, এইটুকু মার্ক করে রাখবে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো তা
একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। 2 রক্ষী, তবে তাই হোক, চল রে কাঠকাটা। সবাই এগিয়ে চললেন। শ্যালক: সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর। ইতিমধ্যেই আংটি কিভাবে পাওয়া গেল সে সব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। 2 রক্ষী: আপনি প্রবেশ করুন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। 1ম রক্ষী: আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। 2য় রক্ষী: আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। 1ম রক্ষী: জানুক, একে মহার আগে ফুলের মালা পরানো হবে। এই কথাটি কে বলেছিল, কিন্তু শর্ট কোশ্চেন আসে। তা গাতে আমার হাত দুটো নিষ্পিস করছে, এই লাইনটা দাগাবে। জানুক, একে মরার আগে ফুলের মালা পরানো হবে, তা গাতে আমার হাত দুটো নিষ্পিস করছে, এই লাইনটি কে বলেছিল? পুরুষ: মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। 2য় রক্ষী: এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। এই কথাটি কে বলেছিল? 1ম রক্ষী না 2য় রক্ষী? পরীক্ষা দেয়, মার্ক করবে। রাজশ্যালক প্রবেশ করে। শ্যালক: সূচক, এই ছেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক: তা প্রভু যা আদেশ করেন। 2য় রক্ষী: এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। পুরুষ শ্যালককে প্রণাম করে। প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? শ্যালক: মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছে। পুরুষ: প্রভু, অনুগৃহীত হলাম। সূচক: এ কি যা তা অনুগ্রহ? এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। এই কথাটি কে বলেছে? এটাও কিন্তু পরীক্ষায় আসে। জানুক, হুজুর, যে পরিমাণ পরিতোষক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। পরিতোষক হচ্ছে বকশিস। শ্যালক: দামি রত্ন বসানো সেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। সূচক: তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক, তার চেয়ে বল, এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ: মহাশয়, এই পরিতোষকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। জানুক, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক: শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এবার দেখে নেবো এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য অধ্যয়ন করবে। আমি যে যে প্রশ্নগুলো বলবো অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ নাটকটা তোমরা বুঝতে পেরেছো। আর একবার সংক্ষেপে আমি বলে দিচ্ছি। রাজার নাম লেখা আংটি রাখার অপরাধে এক ধীবরকে ধরে নিয়ে আসেন রাজার শ্যালক এবং রক্ষীরা। ধীবর বলে যে সে চুরি করেনি। সেই কথা বলার পরও রক্ষীরা তাকে তীব্র ব্যঙ্গ বিদ্রূপ করে, এমনকি তার জীবিকা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ে না। ধীবর এর তীব্র প্রতিবাদ করে। সে জানায়, রুই মাছ টুকরো করে কাটার সময়ে মাছের পেট থেকে এই আংটি সে পেয়েছে। সেই আংটি বিক্রির সময়েই ধীবর ধরা পড়ে যায়। রাজশ্যালক পুরো ঘটনা মহারাজকে জানাতে যান। ধীবরকে শাস্তি দেওয়ার জন্য রক্ষীরা উৎসুক হয়ে পড়ে, কিন্তু রাজশ্যালক ফিরে এসে ধীবরের বক্তব্য সত্য বলে জানান এবং তাকে ছেড়ে দিতে বলেন। শুধু তাই নয়, মহারাজার আংটির সমপরিমাণ মূল্য ধীবরকে দিয়েছেন বলে জানান। আংটির কথা শুনে রাজা যে বিহ্বল হয়ে পড়েন সে কথাও রাজশ্যালক উল্লেখ করেন। ধীবরের এই সৌভাগ্য উদয় রক্ষীরা ঈর্ষায়িত হয়, কিন্তু রাজশ্যালক ধীবরকে তার বিশিষ্ট প্রিয় বন্ধু হিসাবে মেনে নেন। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম, ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা। দেখে নাও, প্রথম প্রশ্ন তোমার খাতায় লিখবে, ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে। উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম। শকুন্তলার পালক পিতার নাম মহর্ষি কর্ণ। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল মহর্ষি দুর্বাসা। শকুন্তলাকে অভিশাপ
দেন কেন? শকুন্তলা অন্যমনস্ক থাকায় দুর্বাসার আগমনের বিষয়টি বুঝতে পারেনি, তাই দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেয়। সখীরা ভবিষ্যতের স্মারকচিহ্ন হিসাবে মনে করেছিল কি আংটিকে, পেন্টিং মিস্টেক আছে, ঠিক করে নেবে, আংটিকে। শকুন্তলা তার আংটিটি কোথায় হারিয়ে ফেলে? শচীতীর্থের ঘাটে। এখানে ওর পেন্টিং মিস্টেক আছে, শচীতীর্থের ঘাটে হবে, ঠিক করে নেবে, শচীতীর্থের ঘাটে, দোদনাটা হবে না। শকুন্তলার আংটিটি কে পেয়েছিল? ধীবর। নগর রক্ষায় কে নিযুক্ত ছিলেন? রাজশ্যালক। আংটিটিতে কি খোদাই করা ছিল? রাজার নাম। ধীবর আংটি কোথায় পেয়েছিল? রুই মাছের পেটে। রাজশ্যালক ধীবরকে কি বলেছিল? গোসাপ খাওয়া জেলে। আমি এরকম কাজ করি, উক্তিটি কার? একজন জেলের। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। উদ্ধৃতাংশের বক্তাকে। রাজশ্যালক। ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল? দুর্বাসার অভিশাপ দিয়েছিল যে যার চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তার লক্ষ্য করেনি, তিনি শকুন্তলাকে ভুলে যাবেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কোন কোন চরিত্রের উল্লেখ আজ পাওয়া যায়? ধীবর বৃত্তান্ত নাট্যাংশের চরিত্রগুলি হলো জানক, সূচকের নামে, দুই রক্ষী, নগরপাল, রাজশ্যালক এবং ধীবর। দুষ্মন প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল? সতীতে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলার আংটিটি হারিয়ে যায়। শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কি? প্রিয়বদা ও অনসুয়া। আমি একজন জেলে, জেলেটির বাসস্থান কি ছিল? চক্রবতারে। ধীবরের পাওয়া আংটিটি কেমন ছিল? ধীবরের পাওয়া আংটিটি ছিল মণিখচিত এবং রাজার নাম খোদাই করা। ধীবর আংটিটি কিভাবে পেয়েছিল? ধীবর একটা রুই মাছ টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মণিমুক্তা ঝলমলে আংটিটি দেখতে পেয়েছিল। এবার দেখুন এখান থেকে বড় প্রশ্নগুলো পড়বে। প্রথম, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কি? শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিত কন্যা। শকুন্তলা অপমানের কারণ: দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন, তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করেন যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিটিই হবে স্মারকচিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। নেক্সট, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? কালিদাসের ধীবর বৃত্তান্ত নাটক থেকে নেওয়া বা ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যে রাজশ্যালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নটিত মন্তব্যটি করেছেন। উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া: ধীবরের পেশা নিয়ে রাজশ্যালক ব্যঙ্গ করলেও ধীবর তার তীব্র প্রতিবাদ করে। সেই রকম কথা বলতে রাজশ্যালককে নিষেধ করে এবং আরও বলে, মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনো পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায়, সবে দয়াপরবশ হলেও যজ্ঞের পশুবধের সময় নির্দয় হয়, অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তা আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিলেন লেখো, অথবা ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, কোন ঘটনাক্রমে সেই আংটিটি পেয়েছিল? যেখানে যেখানে প্রিন্টিং মিস্টেক আছে আমি বলছি, অবশ্যই কিন্তু তোমরা সেখানে সংশোধন করে নেবে। রাজশ্যালক ও রক্ষীরা ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করেন। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্তা খচিত এই আংটি সে দেখতে পায়। তারপর সেই আংটিটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখনই রক্ষীরা তাকে ধরেছে। কারা পরস্পর বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? অথবা তুমি আমার একজন প্রিয় বন্ধু হলে, কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লেখিত প্রশ্নিত উক্তিটির বক্তা হলেন রাজশ্যালক। ধীবরকে উদ্দেশ্য করে বলা এই কথার মাধ্যমে রাজশ্যালক ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছে। বন্ধুত্বের কারণ: প্রাথমিকভাবে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা আংটিটি পেয়ে রাজশ্যালক ও ধীবরকেই চোর বলে সন্দেহ করেছিল এবং তার পেশা নিয়ে বিদ্রূপ করেছিল। এমনকি এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, এই জাতীয় বিদ্রূপ বা বিরূপ মন্তব্য তারা করেন। কিন্তু মহারাজ যখন রাজশ্যালককে বলেন যে ধীবর আংটি পাওয়া সম্পর্কে যা বলছে তা সবই সত্য, তখন রাজশ্যালকও মনোভাবের পরিবর্তন ঘটে বা রাজশ্যালকের মনোভাবেরও পরিবর্তন ঘটে। রাজা আংটির সমমূল্যের অর্থ পুরস্কার হিসাবে রাজশ্যালকের হাত দিয়েই ধীবরকে পাঠিয়েছিলেন।
এইসব ঘটনা রাজশ্যালককে প্রভাবিত করে। রাজশ্যালক এরপরই ধীবরকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। এর পিছনে একাধিক কারণ থাকতেও পারে। প্রথমত, ধীবরের সততা রাজার মাধ্যমে স্বীকৃত হওয়ার পরই রাজশ্যালক নিজের ভুল বুঝতে পারেন। তিনি নিজেকে সংশোধন করে নেন। দ্বিতীয়ত, রাজার মনোভাব বুঝে রাজশ্যালক আর ধীবরকে অবজ্ঞা করতে সাহস পাননি, বরং ধীবরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে রাজার প্রতি তিনি নিজের আনুগত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন, ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর চরিত্রটির গুরুত্ব নাট্যাংশটির শিরোনাম থেকেই স্পষ্ট হয়। কাহিনীর ঘটনা প্রবাহে ধীবর চরিত্রের নানা বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। দেখে নাও উত্তরটা। একটা পয়েন্ট করবে পেশার প্রতি মর্যাদাবোধ, আর একটা পয়েন্ট করবে সততা। ভালো করে দেখে নাও, আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব বাটন এসে প্রেস করে রাখবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজে তোমরা চলে যাবে।